ইরান আর ইসরায়েলের মধ্যে যে টেনশন চলছে তা এখন একদম চরমে। তো এই যে এত জটিল একটা ভূরাজনৈতিক অবস্থা, এটাকে সহজ করে বুঝতে হলে আমাদের এর ভেতরের স্ট্র্যাটেজিটা একটু দেখতে হবে। চলুন সেটাই করা যাক। এই পুরো সংঘাতের কেন্দ্রে যে প্রশ্নটা ঘুরছে সেটা হলো আসলে ঝুঁকির মুখে কি, মানে স্টেকটা কোথায়। এই পুরো আলোচনায় আমরা এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। আচ্ছা, প্রথমে আজকের দিনের অবস্থাটা একবার দেখে নেওয়া যাক। দিনটা ছিল বলা যায় চরম অনিশ্চয়তা আর একটা গ্লোবাল টেনশনে ভরা, যা কিন্তু পুরো বিশ্বকেই নাড়িয়ে দিয়েছে। দেখুন অবস্থাটা কতটা সিরিয়াস ছিল। পুরো মধ্যপ্রাচ্যের আকাশে তখন হাই অ্যালার্ট জারি। সবার মনে একটা চাপা ভয় কাজ করছিল, যে কোনো মুহূর্তে মিসাইল বা ড্রোন হামলা হতে পারে। এর সাথে তো নেতাদের কথার লড়াই আর পাল্টাপাল্টি হুমকি চলছিলই। আর এই উত্তেজনার আজ কিন্তু শুধু ওই অঞ্চলেই থেমে থাকেনি। বিশ্বজুড়ে তেলের দাম, শেয়ার বাজার সবকিছুতে এর প্রভাব পড়েছে। আর সাধারণ মানুষের মনে তাদের মধ্যে তো একটা সম্ভাব্য যুদ্ধের আতঙ্ক জেঁকে বসেছিল। তো প্রশ্নটা হলো, ইরান কেন এমন একটা পরিস্থিতি তৈরি করল? এর পেছনে তাদের কৌশলগত উদ্দেশ্য বা লাভটা কি হতে পারে? চলুন এবার সেই দিকগুলো একটু খতিয়ে দেখি। প্রথম আর সবচেয়ে বড় কারণটা হলো নিজেদের আঞ্চলিক শক্তি দেখানো। মানে ইরান মধ্যপ্রাচ্যে এটা ক্লিয়ার করে দিতে চায় যে তারা একটা বড় শক্তি, তাদের সামরিক ক্ষমতা আছে। এটা তাদের যারা মিত্র আর তাদের যে প্রক্সি গ্রুপগুলো আছে তাদের মনোবল বাড়ানোর জন্য কিন্তু খুব জরুরি। আরেকটা লক্ষ্য হল নিজেদের ডিফেন্স সিস্টেম বা প্রতিরোধ ব্যবস্থা কতটা শক্তিশালী সেটা প্রমাণ করা। ইরান বিশ্বকে দেখাতে চায় যে তাদের মিসাইল টেকনোলজি, তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম, এগুলো আগের চেয়ে অনেক বেশি অ্যাডভান্সড এবং কার্যকর। আর ৩ নম্বর কারণটা হলো ডিপ্লোম্যাটিক, মানে কূটনীতিক সুবিধা আদায় করা। দেখুন, সামরিকভাবে নিজেদের শক্তিশালী হিসেবে দেখাতে পারলে কি হয়? ভবিষ্যতে যে কোনো আন্তর্জাতিক আলোচনা বা চুক্তিতে ইরান অনেক বেশি শক্তিশালী একটা অবস্থান থেকে কথা বলতে পারবে, দর কষাকষি করতে পারবে। এটা কিন্তু তাদের জন্য একটা বিরাট কূটনৈতিক চাল। কিন্তু সবকিছুরই তো একটা উল্টোপিঠ থাকে, তাই না? এই যে স্ট্র্যাটেজিক গেম, এর সাথে কিন্তু জড়িয়ে আছে মারাত্মক সব ঝুঁকি। চলুন এবার সেই বিপদগুলোর দিকে একটু তাকানো যাক। এই পদক্ষেপের সাথে ৩টে বড় ঝুঁকি জড়িয়ে আছে, আর এর ফল কিন্তু ভয়াবহ হতে পারে। প্রথমটা হলো অর্থনৈতিক চাপ। যদি নতুন করে কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আসে, তাহলে ইরানের অর্থনীতি একদম ভেঙে পড়তে পারে, আর এর সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর। দ্বিতীয়টা হলো সামরিক প্রতিক্রিয়া। ইসরায়েল বা তার মিত্ররা যদি পুরোদমে পাল্টা হামলা চালায়, তাহলে পুরো অঞ্চলটা একটা ধ্বংসাত্মক যুদ্ধের মধ্যে পড়ে যাবে। দেশের পরিকাঠামোর ব্যাপক ক্ষতি হবে। আর তৃতীয়টা, সেটা হলো একটা গ্লোবাল শক। ভাবুন তো, হরমুজ প্রণালীর মতো একটা গুরুত্বপূর্ণ তেলের রুট যদি বন্ধ হয়ে যায়, তাহলে বিশ্ব অর্থনীতিতে কি বিরাট একটা ঝড় উঠবে। তেলের দাম তো আকাশ ছুঁয়ে ফেলবে। তাহলে এখন কি হবে? এই জটিল পরিস্থিতি থেকে সামনে এগোনোর পথ কি? চলুন ৪টে সম্ভাব্য সিনারিও দেখে নিই। দেখুন, ৪টে সম্ভাব্য পথ খোলা আছে। ১. ইসরায়েল সরাসরি ইরানের মাটিতেই পাল্টা হামলা করতে পারে। এটা হলে সংঘাত আরও বাড়বে। ২. সরাসরি যুদ্ধ না করে লেবানন, ইয়েমেন বা সিরিয়াতে যে প্রক্সি বা ছায়াযুদ্ধ চলছে সেটা আরও তীব্র হতে পারে। ৩. জাতিসংঘ বা অন্য কোনো বড় দেশ পর্দার আড়ালে থেকে টেনশন কমানোর জন্য কূটনৈতিক চেষ্টা চালাতে পারে। আর ৪ নম্বর, যেটা সবচেয়ে চিন্তার বিষয়, তা হল এই উত্তেজনার সুযোগ নিয়ে ইরান তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম আরও দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারে। এত সবকিছু বিশ্লেষণের পর আমরা একটা ফাইনাল ইকুয়েশনে এসে পৌঁছাই, যা আমাদের যুদ্ধের আসল ছবিটা দেখিয়ে দেয়। আর এটাই হলো আসল কথা। যে কোনো ভূরাজনৈতিক খেলার পেছনে যে একটা বিরাট মানবিক মূল্য চোকাতে হয়, সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। সাময়িকভাবে হয়তো সামরিক সাফল্য পাওয়া যায়, কিন্তু তার বিনিময়ে যদি দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা হারিয়ে যায় আর সাধারণ মানুষকে তার ফল ভুগতে হয়, তাহলে সে সাফল্যের আসলে কোনো মানেই থাকে না। এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্নই কিন্তু থেকে যাচ্ছে। যখন ঝুঁকি এত বেশি আর পরিণতি এত ভয়ঙ্কর হতে পারে, তখন কি এই দেশগুলো আর বিশ্ব নেতারা আলোচনার টেবিলে বসে কোনো সমাধান বের করতে পারবে, নাকি পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে? এর উত্তর হয়তো সময়ই দেবে।